আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে আরও একটা নতুন টপিকের ভিডিও নিয়ে। আজকে আমরা ঐতিহাসিক এবং ভীষণ পরাক্রমী একজন রুলার, মুঘল ডাইনেস্টির তৃতীয় রুলার আকবরের নিয়ে যাবতীয় এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো দেখব। কোনগুলো ডব্লিউবিসিএস, কোনগুলো অন্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো পরিষ্কার বলে দেওয়া হবে। তার সাথে আমরা কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটাও ভালো করে জেনে নেব, যাতে আমাদের জ্ঞানটা পরিপক্ক থাকে, সঙ্গে আমাদের এক্সাম ওরিয়েন্টেড একদম কৌশল মাফিক পড়াটাও হয়। বোঝা গেল? এখানে বেশিরভাগ কোশ্চেন কিন্তু পুরো এক্সাম থেকে ডিটো তুলে ধরা হয়েছে, জাস্ট স্টেটমেন্টের আকারে লেখা হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। আকবরের শাসনকাল ছিল 1556 থেকে 1605। 1605 সালে কি হয়? আকবর মারা যান। বোঝা গেল? আকবর ছিল মুঘল ডাইনেস্টির তৃতীয় রুলার। এবার আকবর নিয়ে কিছু জিনিস জানি। আকবরের বাবার নাম কি ছিল? হুমায়ুন। হুমায়ুন কিন্তু টানা এদেশে রাজত্ব করতে পারেনি, মাঝে এসে গিয়েছিল শেরশাহ। কবে? 1540 সালে। তখন হুমায়ুন কি হয়? শেরশাহের কাছে পরাজিত হয় এবং তখন তার একটু সময়ের দরকার পড়ে, যাতে সে পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে, পুনরায় নিজের সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ফিরে আসতে পারে। তার জন্য এক তো তাকে প্রাণে বাঁচতে হবে, দুই তো তাকে অন্য রুলারের সাহায্য দরকার, যার থেকে সে কী করতে পারে, আস্তে আস্তে শক্তি সৈন্য সামন্ত জোগাড় করে পুনরায় ফিরে এসে অ্যাটাক করতে পারে। তাহলে বেশ অনেকটা সময়ের দরকার। এদিকে তার ফ্যামিলি রয়েছে, তার স্ত্রী রয়েছে হামিদা বানু, তারপর তার বোন রয়েছে, তেমনি ফ্যামিলির অনেক মেম্বার রয়েছে, আছে তো সবাইকে নিয়ে সে প্রথমে কি যায়, প্রথমে আশা করে তার নিজেরই ভাই কামরান তাকে আশ্রয় দেবে। অ্যাকচুয়ালি তারা 4 জন ভাই ছিল, আগেই বলেছি, হুমায়ুন, কামরান, হিন্দোল আর আশকরি। এক্সামে আসে না, জাস্ট ইনফরমেশনের জন্য গল্পের আকারে বলে রাখছি। তাহলে হুমায়ুন যখন নিজে সিংহাসনে বসেছিল, তখন কামরান কিন্তু বিদ্রোহ করে কি করেছিল, পাঞ্জাব এবং পরে কাবুল কান্দাহার জয় করে নেয়। তাহলে কি, যখন হুমায়ুন পরাজিত হয় তখন কিন্তু কামরান তো আর শেরশাহের কাছে পরাজিত হয়নি, তাহলে সে কাবুল, কান্দাহার, পাঞ্জাবের রুলার কিন্তু তখনও ছিল। তো সেই সময় হুমায়ুন ডিসাইড করেছিল যে ঠিক আছে, আমি ভারতের উত্তর পশ্চিম যে সীমান্ত, সেই কাশ্মীরের ওই অঞ্চলটা দিয়ে কি করব, চলে যাব। এটা দিল্লি পেরিয়ে কাশ্মীর অঞ্চল দিয়ে চলে যাব। তো এখানটা পাঞ্জাব পড়বে। তো সেখানে সে কিন্তু তার ভাই যদি ভালো হতো, তাহলে সেখানেই সে আশ্রয় পেয়ে শক্তি সঞ্চয় করে পুনরায় ফিরে আসতে পারতো। কিন্তু তার দুর্ভাগ্য, তার ভাই তো ভালোই ছিল না, বাট সে চেষ্টা করতে থাকলেও কোনোভাবে দাদাকে ধরে ফেলে মানে আটক করতে। তাহলে সেখানে কি, দাদা না থাকলে সিংহাসন নিষ্কণ্টক হবে, তখন সে শক্তি নিয়ে কি করবে, দিল্লি আক্রমণ করবে। তাহলে তার মোটিভটা ছিল ইল মোটিভ। তো তখন তাই কি করলো, সেখান থেকে গিয়ে অন্য 2-3 জন রাজার কাছে চেষ্টা করেছিল, মারবারের রাজার কাছে চেষ্টা করেছিল, মালদেব, কিন্তু তারাও কিন্তু ইল মোটিভের ছিলেন। অবশেষে কিন্তু অমরকোটের রুলারের কাছে সে আশ্রয় পেয়েছিল, তাই তো? অমরকোটের রাজপুত রুলারদের কাছে আশ্রয় পেয়েছিল। তাহলে এই চরম বিপদের দিনে যখন কেউ আশ্রয় দেয় না, তখন রাজপুতরা আশ্রয় দিয়েছিল। সেই সময় থেকে কিন্তু রাজপুতদের সাথে মুঘলদের একটা সুন্দর সম্পর্ক হতে শুরু করে। কিন্তু আশ্রয় দিলেও শুধু রাজপুত শক্তির বলে কিন্তু হুমায়ুনের ফিরে আসা সম্ভব ছিল না। তাই হুমায়ুন ডিসাইড করেছিল যে না, এবার আমি পার্সিয়া যাব, গিয়ে সেখানকার রুলারের সাহায্য নিয়ে শক্তি সঞ্চয় করে কিছুদিন থেকে পুনরায় ফিরে আসব। বোঝা গেল? পরবর্তীকালে দেখা যায় এই পারস্যের রুলার কিন্তু হুমায়ুনকে সাহায্যও করেছিল, হুমায়ুনের কামব্যাকও ঘটেছিল। চলে গিয়েছিল 1540 নাগাদ, ফিরে এসেছিল 1555 নাগাদ। মোটামুটি 1545 সাল থেকেই ওর ফিরে আসা শুরু হয়ে যায়। সেটা আমরা হুমায়ুনের এতে আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। যাই হোক, মোট কথা, যখন তিনি এই খুব খারাপ অবস্থায় রাজ্য হারা হয়ে চলে যাচ্ছিলেন, তখন অমরকোটে যখন আশ্রয় নিয়েছিলেন, তখন তার স্ত্রী হামিদা বানু, নাম কি, হামিদা বানু অন্তঃসত্ত্বা ছিলেন। এই সময় হুমায়ুন আর একটা খারাপ খবর পায়, তার 4 ভাইয়ের মধ্যে ছোট ভাই আশকরি চাইছে যে কোনোভাবে তাকে ক্যাপচার করে নিতে। তাকে ক্যাপচার করলে কি হবে, ওই সিংহাসন নিষ্কণ্টক হবে। কারণ এবং সেই আশকরি কি করবে, হুমায়ুন যখন পারস্য যাবে, সেই পারস্য যাওয়ার পথে তার উপর আক্রমণ করতে পারে।
এই যে আক্রমণ করতে পারার যে সংকেতটা তিনি পেয়েছিলেন, তখন তিনি আর সাহস করলেন না যে ফ্যামিলিকে নিয়ে যায়, কোনো কারণে যদি আক্রমণও হয় নিজে লড়াই করবেন, নিজের যেটুকুন সেনাবাহিনী রয়েছে সেটুকু নিয়ে লড়াই করবেন। তাহলে কি করলেন, হামিদা বানুকে তখন অমরকোটে রেখে গেলেন। সেখানেই কিন্তু 1542 সালে আকবরের জন্ম হয়। তার মানে আকবরের জন্ম কোথায় হয়েছিল, অমরকোটে। কত সালে, 1542 সালে। WBCS এর জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেল। সেই জন্য আকবর কিন্তু রাজপুত পরিবারের চারপাশে ঘিরে থাকা অবস্থাতেই কিন্তু জন্মগ্রহণ করে। এবং রাজপুতদের, তাহলে ছোটোবেলাটায় রাজপুতদের প্রতি একটা বিশ্বাস গড়ে ওঠে প্রথম থেকেই একটা। এরপর কি হয়, তবে একটা জিনিস কিন্তু হুমায়ুনের ভুল ধারণা ছিল। পরবর্তীকালে আসকারি কিন্তু হুমায়ুনের ফ্যামিলি মানে হামিদা বানু এবং আকবরকে খুঁজে পান, রক্ষা করেন এবং সসম্মানে নিজের জায়গায় নিয়ে যান। কোনো রকম আক্রমণ তো করেইনি, ইলমোটিভ ছিল না, অন্য ভাইদের থাকলেও আশকরির ছিল না। যাই হোক, তো জন্ম হয় সেটাই বলছে, রানা প্রসাদ ওয়াজ দ্য রুলার অফ অমরকোট। এই যে অমরকোটে যখন হুমায়ুন আশ্রয় নিয়েছিল, আশ্রয় দিয়েছিল কে, রানা প্রসাদ। হি গেভ শেল্টার টু দ্য ফিউগিটিভ হুমায়ুন। পলায়মান হুমায়ুনকে আশ্রয় দিয়েছিল রানা প্রসাদ। WBCS এর জন্য ইম্পর্টেন্ট। এবং সেখানেই 1542 সালে আকবরের জন্ম হয়। এবার পরের কোশ্চেনটা বলছে, আকবর অ্যাসেন্ডেড দ্য থ্রোন। আকবর সর্বপ্রথম রুলার হয়ে, শাসক হয়ে সিংহাসনে বসেছিলেন কবে, 1556 সালে। আসলে কি হয়, 1555 সালে হুমায়ুন আবার দিল্লি আগ্রা জয় করে ভারতের শাসক হিসেবে ফিরে আসেন। কিন্তু 1556 সালে কালানৌরে যখন নিজের লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন, তখনকার দিনে লাইব্রেরিগুলো খুব উঁচু উঁচু থাকতো, ফলে কী হতো, সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা থাকতো, আর অনেক উঁচু উঁচু সিঁড়ি। সেই সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন কে, হুমায়ুন। তো আচমকা এইভাবে একজন বীর যদি মারা যায়, তাহলে তার শিশুপুত্রর বয়স মোটে 13 বছর, তখন তাকেই শাসক হতে হবে। তাই 13 বছর 4 মাস বয়সে 1556 সালে তিনি শাসক হন। একদম অনেকটা স্কিপ করে এগিয়ে যাওয়া হয়েছে মাঝে ইতিহাসটা, তা একটুখানি মুখে বলে দিই। এই যে 1556 সালে তিনি দিল্লি আগ্রার রুলার হন, এটা কিন্তু বাবার অবর্তমানে তিনি মানে সার্বভৌম রুলার হিসেবে হলেন, কিন্তু এর আগেও কিন্তু অনেক ছোট বয়সে তাকে রুলার ঘোষণা করা হয়েছে। যেমন হুমায়ুনের এক ভাইয়ের নাম ছিল হিন্দোল। সেই হিন্দোল ছিল হুমায়ুনের তৃতীয় ভাই, 3 নম্বর ভাই ছিল হুমায়ুনের হিন্দোল। সেই হিন্দোল কিন্তু 1551 সালে যখন মারা যায়, তখন হিন্দোল ছিল গজনির রুলার। তখন কি হয়, আকবরকে অফিসিয়ালভাবে গজনির রুলার বলে ঘোষণা করা হয়। তখন কিন্তু আকবর খুব ছোট, বড় জোর 8-9 বছর বয়স, বোঝা গেল। 1542 জন্মে 1551 সালে। তাহলে কি, হিন্দোলের মৃত্যুর পর সর্বপ্রথম আকবর রুলার হয়েছিল কবে, গজনির রুলার 1551 সালে যখন হিন্দোল মারা গেল। তারপর যখন বাবা কী করলো, কামব্যাক করলো 1555 সালে, তখন তাকে কী করলো, পাঞ্জাবের শাসনকর্তা বা পাঞ্জাবের রুলার করে দিল 1555 সালে, ঠিক আগের বছরই 1555 সালে। তাহলে এই যে রুলারটা হয়েছিল, এটা সার্বভৌম হিসেবে প্রথম, কিন্তু নর্মালি তৃতীয় রুলার হলো, তাই তো। 3 নম্বর বার তাকে আর একটা দায়িত্ব দেওয়া হলো, কিন্তু এই সময় কিন্তু মাথার ওপর আর বাবা রইল না। তাহলে সিচুয়েশনটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে গেল। ভারতের মতো এত বড় দেশ, যেখানে এত শত্রু, সেখানে রাজত্ব করার ক্ষেত্রে, তাই না। এই সময় কিন্তু কিছু মানুষ তাকে ভীষণ সাহায্য করেছিল, তার গার্জেনের ভূমিকা পালন করেছিল। তার মধ্যে অন্যতম ছিল বৈরাম খান। বৈরাম খান ছিল তার টিউটর ছিল, তার উপদেষ্টা কে ছিল, বৈরাম খান। অ্যাকচুয়ালি এই সময় উপদেষ্টা 2জন ছিল। তখনকার মানে হুমায়ুনের জীবনটা নিজের রাজ্য জয় করতে করতে, মানে নিজের রাজ্য ফিরে পাওয়া সিচুয়েশানটা এতটাই ক্রিটিক্যাল ছিল যে হামিদা বানু সবসময় আকবরের সাথে থাকতে পারেনি। তাই তার ফস্টার মাদার ছিল মহামাঙ্গা। নাম কি, মহামাঙ্গা। সেই মহামাঙ্গা ফস্টার মাদার যে আকবরের ছিল, সে কিন্তু আকবরের ওপর ভীষণ প্রভাব ফেলেছিল, এমনকি মাঝে মাঝে বলা হয় মায়ের থেকেও বেশি প্রভাব ফেলেছিল। তাহলে এই মহামাঙ্গা এবং বৈরাম খান কিন্তু আকবরের জীবনে, বৈরাম খান ছিল আকবরের টিউটর, কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে রেখেছিল।
তাহলে যখনই বাবা চলে গেল, বৈরাম খান আকবরের গার্জেন হয়ে উঠল এবং তিনি যথেষ্ট পরাক্রমী ব্যক্তি ছিলেন, একজন বড় যোদ্ধাও ছিলেন। বোঝা গেল তাহলে কি, তার রেজেন্ট হলেন বৈরাম খান। তারপর বলছে আকবরের মায়ের নাম কি? হামিদা বানু, আগেই বলেছি, WBCS এর জন্য ইম্পর্টেন্ট। আর বৈরাম খানটা কিন্তু যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট। এবার বলছে 5 নম্বর পয়েন্টটা দেখি। আকবর ওয়াজ ফর্মালি সিটেড অন দ্য মুঘল থ্রোন আফটার দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ হিজ ফাদার হুমায়ুন অ্যাট কালানৌর। দিল্লির কালানৌরে বললাম যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, লাইব্রেরির সিঁড়ি থেকে। তারপর কি হয়, হুমায়ুনের অ্যাক্সিডেন্টাল হঠাৎ করে মারা যায়, তারপরেই সিংহাসনে বসেছিল। তারপর বলছে ইন দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। অ্যাকচুয়ালি পানিপথের দ্বিতীয় যুদ্ধের পর থেকেই কিন্তু অ্যাকচুয়ালি আকবর যে ভারতে শাসন করতে পারবে সেটা দৃঢ় হয়েছিল। সেই আকবরের দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ যে কোনো এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল? 1556 সালে। যে কোনো এক্সাম 1556 সালে হয়েছিল। লড়াই করেছিল কি, একদিকে ছিল আকবরের হয়ে আকবরের জেনারেল বৈরাম খান, আকবরের হয়ে সেনাপতি হয়েছিল কে? বৈরাম খান। অপরদিকে ছিল হিন্দু জেনারেল, হিন্দু সেনাপতি হিমু, মোহাম্মদ আদিল শাহ। আফগান রুলার ছিল তখন মোহাম্মদ আদিল শাহ, তার হিন্দু সেনাপতি হিমু। ভীষণ পরাক্রমী সেনাপতি ছিল। তাদের মধ্যে লড়াই হয় এবং বৈরাম খাঁ জয়লাভ করে। এবার এখানেও একটা ছোট গল্প রয়েছে, জাস্ট গল্প শুনে নেওয়া যাক। মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি কে ছিল? হিমু। এখানে হিমুটা লেখা নেই, হিমু। এই হিমু কিন্তু খুব পরাক্রমী ছিল। সুযোগ বুঝে যখন হুমায়ুন মারা গেছে, ও বিভিন্ন জায়গা জয় করতে থাকে, আস্তে আস্তে দিল্লি আর আগ্রাও দখল করে ফেলে। তখন কি হয়, একেবারে মানে মুঘল সাম্রাজ্যে খুব খারাপ অবস্থা, ছোট্ট আকবর একদিকে। তখন বৈরাম খাঁ ভাবে না, আর নয়, এবার হিমুকে শায়েস্তা করতে হবে। হিমু এইদিকে ততক্ষণে কি করেছে, ততক্ষণে দিল্লি আর আগ্রা জয় করে আর মোহাম্মদ আদিল শাহের অধীনে না থেকে নিজেকে স্বাধীন সম্রাট ঘোষণা করে দিয়েছে। সম্রাটের নাম কি হয়েছে? বিক্রমাদিত্য। হিমু হয়ে গেল বিক্রমাদিত্য, হয়ে গেল দিল্লি আর আগ্রা স্বাধীন সম্রাট। তখন হিমুকে শায়েস্তা করার জন্য এসছে কে? বৈরাম খান। যদিও বৈরাম খাঁয়ের সেনাবাহিনীর থেকে হিমুর সেনাবাহিনী, হস্তি বাহিনী ভীষণ বড় ছিল। তো সেই যুদ্ধে কিন্তু আকবরের জেতা সম্ভব ছিল না। সেই যুদ্ধে হিমু জয়ের দিকেই ছিল, কিন্তু হঠাৎ করে হিমু একটা চোখে তীর বেঁধে, তীর বেঁধে তো হিমু সেখানে অজ্ঞান হয়ে পড়ে। ওইটুকুন সময় যখন সেন্সলেস হয়ে গিয়েছিল, সেই সময়ে যেহেতু হিমু আর মানে নেতৃত্ব দেওয়ার জন্য যুদ্ধের মতো ক্রিটিক্যাল সিচুয়েশানে রইল না কিছুক্ষণের জন্য হলেও, তখন কি হয়, হিমুর বাহিনীতে যথেষ্ট একটা অসতর্ক সিচুয়েশান বা একটা অন্যরকম সিচুয়েশান দেখা দেয়, যে নেতার অভাবে যেরকম হয়, ছত্রভঙ্গ হয়ে যেতে থাকে। সেই সুযোগ নিয়ে বৈরাম খান হিমুকে কি করে, হিমুকে আটক করে। হিমুকে আটক করতেই কি হয়, হিমুর পরাজয় ঘটে এবং তার সেনাবাহিনী ভেঙে যায়। এবং এই সময় এই যুদ্ধ এতটা লাভজনক হয়েছিল আকবরের ক্ষেত্রে যে বৈরাম খাঁ অনেক হস্তি, অনেক ঘোড়া এবং অনেক অর্থ এই যুদ্ধের ফলে পেয়েছিল এবং সেই সাথে ভীষণ শক্তির অধিকারী, অনেকটা শক্তি বাড়িয়ে ফেলেছিল। এবার তারপর কি করা হয়, হিমুকে কিন্তু প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং সিংহাসনকে অনেকটা হলেও নিষ্কণ্টক করা হয়। এই ছিল হিমুর ঘটনা, যেটা একটা হালকা করে বলে রাখলাম। ইউপিএসসি বা WBCS এর জন্য জেনে রাখা, বিশেষত মেনের জন্য জেনে রাখা খুব দরকার। তো এইভাবে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সালটা কার কার মধ্যে হয়েছিল আর কি যুদ্ধ, বোঝা গেল। এর পরেরটা দেখি। কিন্তু কি হয়, বৈরাম খাঁ দীর্ঘদিন ধরে আকবরের উপর থেকে বিভিন্ন অ্যাডভাইস দিতে দিতে নিজেকে কিছুটা হলেও একটু অভিভাবক সুলভ অরিজিনালি ভাবতে থাকে। আকবর যে বড় হচ্ছে, আকবর যে অরিজিনাল রুলার, সার্বভৌম ক্ষমতার অধিকারী যে আকবর, সেটা নিয়ে কিন্তু একটু একটু ক্র্যাশ বাঁধতে থাকে। সেই সময় আরও কিন্তু আকবরকে বৈরাম খাঁর বিপক্ষে নিয়ে যায়। বৈরাম খাঁর কিছু শত্রু ছিল, কারণ এইসব জায়গায় শত্রু থাকবেই, কান ভাঙাতে থাকে যে না, বৈরাম খাঁ তোমার জন্য ঠিক নয়, বৈরাম খাঁ তোমাকে সরিয়ে রাজা হয়ে যাবে। তখন কি করে আকবর, খুব মানে সুন্দর কূটনীতি বলে বৈরাম খানকে বলে যে ঠিক আছে, তুমি যা করেছো, অনেক পরিশ্রম করেছো, এবার বাবা তুমি রিটায়ার্ড হয়েছো, এবার তুমি রেস্ট নাও।
বলে তাকে মক্কায় পাঠাবার ব্যবস্থা করে এবং তাকে সম্মানের সাথে পদচ্যুত করে। মানে রেগে গিয়ে যে আচ্ছা ঠিক আছে এটা হবে কি হবে না উস্কানিতে পড়ে পদচ্যুত করব তা না, সম্মানের সাথে পদচ্যুত করে, বলে যে তুমি অনেক দিন দায়িত্বটা সামলেছো, এবার আমি বড় হয়েছি, আমি সামলাবো, তো তুমি এখন মক্কায় ঘুরে আসো। সেই মক্কায় ঘুরে আসার সুযোগটা বৈরাম খানকে দিয়েছিল। কিন্তু মক্কায় যাওয়ার পথে দুর্ভাগ্যবশত 1560 সালে মুবারক খান কে ছিল? একজন আফগান সৈনিক, যার আগে কিন্তু বিভিন্ন যুদ্ধে লড়াইয়ের সময় বৈরাম খানের সাথে একসময় শত্রুতা তৈরি হয়ে যায়। সে সুযোগ খুঁজছিল। যেই আকবর বৈরাম খানের হাত ছেড়ে দিল, তখন মক্কায় যাওয়ার পথে 1560 সালে মুবারক খান কি করে? গুজরাটের পাটানেতে বৈরাম খানকে হত্যা করে, গুপ্ত হত্যা করে। বোঝা গেল? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা নর্মাল এক্সামেও আসতে পারে, আসার চান্স আছে এবং ডব্লিউবিসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে 1560 সালে বৈরাম খান মারা যান এবং তাকে কে হত্যা করেছিল এটা বেশি ইম্পর্টেন্ট, মুবারক খানকে। মুবারক খান কোথায়? গুজরাটের পাটানেতে। বলছে আফটার দ্য ফল অফ বৈরাম খান আকবরস অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ টোটালি, আমি বলেইছিলাম আকবরের জীবনে দুজন কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ প্রভাব ফেলেছিল। একজন বৈরাম খান তো চলে গেল, শুধু চলে গেলই না, মারাও গেল। তাহলে রইল কে? মহামাঙ্গা রইল তার ফস্টার মাদার। ইনি কিন্তু যথেষ্ট রাজনৈতিক বুদ্ধি রাখতেন। তো এই মহামাঙ্গার কিন্তু তখন আকবরকে অ্যাডভাইস দিতে থাকে এবং মহামাঙ্গার দ্বারা কিন্তু অনেক রাজনৈতিক বিষয় পরিচালিত হতে থাকে। যেমন রাজপুতদের সাথে বিবাহ করার সম্পর্কটা কিন্তু আকবর আর মহামাঙ্গা দুজনেরই কিন্তু এই সিদ্ধান্তে হস্তক্ষেপ ছিল। তো কি? আফটার দ্য ফল অফ বৈরাম খান আকবরস অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ টোটালি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মহামাঙ্গা। কিন্তু শুধু যে মহামাঙ্গার প্রভাব ছিল তা নয়, কিছুটা কম হলেও বেশ অনেকটা প্রভাব ফেলেছিল তার আরেক বেগম, নাম লুকাইয়া বেগম কিন্তু ওর কাজিনও ছিল। পরবর্তীকালে আকবরের সাথে বিয়েও হয়। ইনিও কিন্তু খুব রাজনৈতিক বুদ্ধি রাখতেন এবং আকবরের যে সমস্ত ওয়াইফ ছিল তাদের মধ্যে ইনি কিন্তু সবার ওপরে ছিলেন প্রথম দিকে, যতক্ষণ না যোধপুরি বেগমের সাথে বিয়ে হয়। তাহলে কি? এই লুকাইয়া বেগমও কিন্তু আকবরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং আকবর অনেক কিছু শেয়ার করতেন এবং তিনিও কিন্তু নিজের ক্ষমতা অনুযায়ী মতামত দিতেন। তাহলে কি দুজন মহিলা, একজন মহামাঙ্গা, দুই লুকাইয়া বেগম, এর দ্বারা কিন্তু অনেকটা কন্ট্রোল হতে শুরু করে। তাই ঐতিহাসিকরা কিন্তু এই সময়কে কিন্তু, যেহেতু দুই মহিলার বুদ্ধি দ্বারা পরিচালিত হতো, এই সময়কে পেটিকোট গভর্নমেন্ট বলেছেন। ক বছর? 4 বছর, 1560 থেকে 1564। বোঝা গেল? আর মহামাঙ্গা কে ছিল? ফস্টার মাদার ছিল। ডব্লিউবিসিএসের জন্য ইম্পর্টেন্ট। বলছে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ, ভীষণ সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কবে হয়েছিল? 1576 সালে হয়েছিল। কি হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর আর রানা প্রতাপ সিংয়ের মধ্যে। আকবর কিন্তু নিজে লড়তে যাননি, আকবরের হয়ে মিনিস্টার কে গিয়েছিল? মানসিংহ এবং আসফ খান। এটা আসিফ হবে না, আসাফ, ASAF হবে, হ্যাঁ, এটা আই হবে না, AF হবে। মানসিংহ এবং আসফ খান লড়াই করেছিল আকবরের হয়ে, অপরদিকে ছিল রানা প্রতাপ সিংহ। তো এই যুদ্ধে কিন্তু আকবরেরই জয় হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট। এবার এর পেছনে ছোট্ট একটা হিস্ট্রি রয়েছে, গল্পের ছলে বলে রাখি। অ্যাকচুয়ালি হিস্ট্রি মানে ইতিহাসে ভরা অনেক ছোট সুন্দর গল্প আছে। আসলে আকবর সিংহাসনে বসে বুঝতে পেরেছিলেন যে রাজপুত জাতিটা এমন একটা জাতি, এদের মান সম্মান এবং শৌর্যবীর্য এতটাই বেশি যে এরা যথেষ্ট সম্ভ্রমের একটা জাতি। তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে এরা শত্রু হিসেবেও যেমন প্রবল শত্রু, তেমনি এরা যদি কোনো কারণে এদের বন্ধু বানানো যায় তাহলে এদের মতো দ্বিতীয় বন্ধু হয় না, মানে এদের মতো বিশ্বস্ত বন্ধু কিন্তু পাওয়া সত্যিই কঠিন। তো তিনি কি করেছিলেন? বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা জয় করে, রাজাদের পরাজিত করে, মানে রাজপুত রাজাদের জায়গা জয় করে, পরাজিত করে আবার তাদের সেই রাজ্য ফিরিয়ে দিয়ে বন্ধুত্ব স্থাপন করা বা উদারতা প্রদর্শন করে বন্ধুত্ব স্থাপন করা, এর মাধ্যমে বা বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে আস্তে আস্তে রাজপুতদের সাথে একটা রিলেশন তৈরি করে। কারণ আকবর ছিল মুসলিম আর ওরা ছিল রাজপুত। তো
এইরকম বিভিন্ন কূটনীতিকে কাজে লাগিয়ে রিলেশন স্থাপন করেন। এর মধ্যেই একজন ছিল তখনকার দিনে, তখন কি করেছিল, তখন ভগবান দাস আকবর, ভগবান দাস বা বিহারী মল, ভগবান দাস নয়, এক সেকেন্ড, রাজপুত রাজা ভারমল বা বিহারী মল বা বিহারমলও বলা হয়, তার রাজ্যকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এবং একটা শর্ত পাঠায়, সন্ধির শর্ত, যে আমি আক্রমণ করব না, তার পরিবর্তে আপনার কন্যার সাথে আমাকে বিয়ে দিতে হবে। তখন কিন্তু ওনার কন্যার সাথে ভারমল বিয়ে দেন। কন্যার নাম ছিল যোধপুরী বেগম বা যোধাবাইও বলা হয়, যারই ছেলে হলো জাহাঙ্গীর, তাই তো? জাহাঙ্গীর কার ছেলে? যোধপুরী বেগম আর আকবরের ছেলে। তো সেখানে বিয়ে করার পরেও সবাই মানে একটা চিন্তিত ছিল মুসলিম পরিবারে চলে যাবে, তো সেখানে একটা শোকের ছায়া নেমেছিল। কিন্তু ভীষণ উদারতা দিয়ে যোধপুরী বেগমকে তার নিজের মুসলিম হারেমে আনার পরেও কৃষ্ণের মন্দির তৈরি করতে দেয়, স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে দেয়, ধর্মান্তরিত করে না, সমস্ত কিছু উদারতা দেখিয়ে কিন্তু আস্তে আস্তে রাজপুতদের এবং প্রচণ্ড সম্মান দিয়ে রাজপুতদের মন জয় করে। ফলে কি হয়, যোধাবাইয়ের ভাই মানে দাদা ভগবান দাস, সে কিন্তু আস্তে আকবরের যে নবরত্ন ছিল সভায়, সেই নবরত্নের একজন হয়ে ওঠে এবং আকবরের খুব বিশ্বস্ত একটা পার্সন হয়ে ওঠে। এমনকি তার মানে যোধাবাইয়ের ভাইপো মানসিংহ, যার কথা আমরা এইমাত্র পড়লাম, এই মানসিংহ কিন্তু কি হয়েছিল, আকবরের আর্মিতে জেনারেলের ভূমিকা নিয়েছিল এবং প্রচণ্ড দায়িত্বের, বহু যুদ্ধ দায়িত্বের সাথে লড়াই করে আকবরের কাছে জয়লাভ করে পৌঁছে দেয়। বোঝা গেছে? তাহলে রাজপুত শক্তিটা আস্তে আস্তে আকবরের নিজের শক্তিতে পরিণত হয়েছিল এবং বহু যুদ্ধ জয়ে সাহায্য করেছিল। আর সেখানে কিন্তু যোধপুরী বেগমের সাথে বিবাহ একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, কারণ তারপরে কিন্তু সেই যোধপুরী রক্ত মানে রাজপুত রক্ত মিশে গিয়ে জাহাঙ্গীর কিন্তু সিংহাসনে বসে। তখন ইসলাম আর জাহাঙ্গীর ছিল কি, ইসলাম আর রাজপুত রক্তের মিশ্রণ। তাহলে পরেরটা দেখি। তো এটা একটা গল্প আমরা শুনে নিলাম, কিন্তু একমাত্র যে রাজপুত নিজেদের সমর্পণ করেনি সেটা হচ্ছে রানা প্রতাপ সিং। বোঝা গেল? সেই জন্য তার সাথে লড়াই হয় এবং লড়াইয়ে পরাজিত করে চিত্তরদুর্গ দখল করে নেওয়া হয়। বলছে আকবর কনস্ট্রাক্টেড দ্য ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি বলে সিটিটা কে তৈরি করেছিল? শহরটা তৈরি করেছিল আকবর। এখানেই তিনি এমন একটা জায়গা তৈরি করেছিলেন যার নাম ছিল ইবাদতখানা। কী নাম? ইবাদতখানা। এই ইবাদতখানায় আকবর যখনই সময় পেতেন বিভিন্ন দর্শন বিষয়ক বিষয় বা বিভিন্ন মানে বিষয় নিয়ে, ধর্ম দর্শন এই সমস্ত নিয়ে জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে, তার সভায় থাকা নবরত্নদের সাথে আলোচনা করতেন। তো হি কনস্ট্রাক্টেড, এই ফতেপুর সিক্রি কবে তৈরি করেছিলেন? ফতেপুর সিক্রির মধ্যে ইবাদতখানা 1575 সালে। সালটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে কি কি তৈরি করেছিলেন? ফতেপুর সিক্রি শহরটা কার তৈরি, এটা কিন্তু যে কোনো এক্সামে খুব ইম্পর্টেন্ট। আর ইবাদতখানা কে তৈরি করেছিল? আকবর। কোথায় তৈরি করেছিল? ফতেপুর সিক্রিতে। এবার 11 নম্বরে আসি। বলছে আকবর ইন্ট্রোডিউস মনোশব্দারি সিস্টেম। আকবর কি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল? মনোশব্দারি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল। যেখানে মনোশব্দার কথাটার মানে কি? মনোশব্দার কথাটার মানে হলো র্যাঙ্ক বা পদ বা স্ট্যাটাস, সমাজের র্যাঙ্ক বা স্ট্যাটাস বা পদ। তো আকবরের অনেক বড় সেনাবাহিনী ছিল, সে সেন্ট্রালাইজ সেনাবাহিনী না রেখে সমাজের মানে সমস্ত সামরিক উচ্চপদস্থ ব্যক্তিদের মনোশব্দার করে দেয়। এই মনোশব্দার কিন্তু বিভিন্ন র্যাঙ্কের হতে পারত। টোটাল 33টা র্যাঙ্কের মনোশব্দার ছিল, মানে সর্বনিম্ন, এবং 33টা র্যাঙ্কের মনোশব্দার ছিল, কেউ হায়ার র্যাঙ্ক কেউ লোয়ার র্যাঙ্ক। এবার র্যাঙ্কগুলো হতো কী করে? এই মনোশব্দাররা বাধ্য ছিল যে যেই র্যাঙ্কের মনোশব্দার ছিল সে তটা করে ঘোড়া হাতি পুষবে, গবাদি পশু পুষবে। তাহলে কি করতে হতো? সেই ব্যক্তিকে ওই সমস্ত ঘোড়া হাতি সৈন্যবাহিনী রাখতে হবে, সৈন্যবাহিনীর খরচা চালাবার জন্য টাকার দরকার হতো। তাহলে কি করতো আকবর? টাকা না দিয়ে বেশ কিছুটা জমি তাদের অনুদান দিত। সেই জমি থেকে যে ফসলটা ফলতো সেটাই তাদের গৃহপালিত পশু বা সেনাবাহিনী, তার আন্ডারে প্রত্যেকটা মনোশব্দারের আন্ডারে কিছু সেনাবাহিনী থাকতো, সেই সেনাবাহিনীর ভরণ পোষণে খরচা হতো। তাহলে এই মনোশব্দার বা স্ট্যাটাস যেটা তৈরি করেছিল সেটা টোটাল 33টা র্যাঙ্কের ছিল।
সর্বনিম্ন 20 থেকে ম্যাক্সিমাম যে র্যাঙ্কগুলো ছিল 10,000 পর্যন্ত সেনাবাহিনী তারা তাদের আন্ডারে রাখতে পারবে। যে যত কাউকে কোনো একটা র্যাঙ্কে দেয়া হলো মনসবদার, সে যদি আরও ভালো কাজ করে, আরও কোনো যুদ্ধ জয়ে সাহায্য করে বা খুব পজিটিভ কাজ করে, তখন তাকে আরও র্যাঙ্ক বাড়িয়ে দেওয়া হলো। কেউ যদি 5,000 সেনাবাহিনী রাখতে পারলো, তারপর 7,000, এরকমভাবে র্যাঙ্কগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওই পদোন্নতির মতো উঠতো, মানে বেড়ে যেত। তাহলে যেখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, মনসবদারি সিস্টেম কে এস্টাবলিশ করেছিল? আকবর। সালটা না পড়লেও হবে, WBC এর সাল পড়বে। তারপর বলছে মনসবদারের যে মনসব, সেই মনসব কথাটার মানে হচ্ছে মনসবদারের, মনসব কথাটার অর্থ র্যাঙ্ক বা স্ট্যাটাস। এই মনসবদাররা দেয়ারফর মিনস একটা স্ট্যাটাস ভোগ করবে, তার নিজের মানে দক্ষতা বা নিজের ক্ষমতায় তাকে সেই স্ট্যাটাসটা অর্জন করতে হবে, সেই স্ট্যাটাসটা ভোগ করবে মনসবদাররা। বোঝা গেল? এবার বলছে দ্য মনসবদারি সিস্টেম ওয়াজ বরোড ফ্রম মঙ্গোলিয়া থেকে কিন্তু এই মনসবদারি সিস্টেমটা বড় করা হয়েছে। কোথা থেকে? মঙ্গোলিয়া থেকে। বোঝা গেল? আকবর কিন্তু এই দিন-ই ইলাহি ধর্মের প্রবর্তন করেছিলেন। কত সালে? 1582 সালে। ভীষণ ইম্পর্টেন্ট। আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি? দিন-ই ইলাহি। একে কিন্তু সমাজের সমস্ত মানুষ মানে পজিটিভ নজরে দেখতে পারেনি। এটা কিন্তু একটা উদার ধর্ম, যেখানে মুসলিমের শুধু অস্তিত্ব থাকবে না, যেখানে সমস্ত ধর্মের মানুষরা শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারে, সেই বাণী নিয়ে এসেছিল এই ধর্ম। তাহলে এই ধর্ম মানে এত বড় সামরিক নেতা এবং রুলার হওয়ার পরেও এই ধর্ম মানে প্রবর্তন করার মানসিকতা তার কোথা থেকে তৈরি হলো? তিনি যে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা তৈরি করেছিলেন, সেখানে মানুষের ভালো মন্দ, দর্শন, ব্যক্তি জীবন, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। সেখান থেকেই আস্তে আস্তে দিন-ই ইলাহি ধর্মের প্রবর্তন হয়েছে বলে মনে করা হয়। তবে এই দিন-ই ইলাহি ধর্মকে হিস্টোরিয়ান স্মিথ কি বলেছেন? এ মনুমেন্ট অফ আকবরস ফুললি। আকবরের মতো মহান একজন পারফেক্ট লিডার, যার কোনো রকম নেগেটিভ পয়েন্ট খুঁজে পাওয়া যায়নি, সেক্ষেত্রে একটা আকবরের বোকামি বলে মনে করেছে কে? হিস্টোরিয়ান স্মিথ। এবং প্রথম কে হিন্দু ছিল যে এই দিন-ই ইলাহি ধর্ম গ্রহণ করে? বীরবল কিন্তু রাজপুত জাতিতে ছিল। বীরবল পরম বন্ধু এবং ভীষণ শিক্ষিত একজন ব্যক্তি। সেই বীরবল কি করেছিল? দিন-ই ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম ব্যক্তি হিসাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। এবার বলছে আকবর নতুন একটা ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। যাই হোক, সেটা দেখছি, সেটার নাম হচ্ছে জাপ্তি প্রথা। তাহলে আকবর ইন্ট্রোডিউস দ্য রেভিনিউ সিস্টেম, জাপ্তি সিস্টেম প্রবর্তন করেছিলেন, যেটা প্রবর্তনে ভীষণভাবে সাহায্য করেছিল তার রেভিনিউ মিনিস্টার বা রাজস্ব মন্ত্রী টোডরমল। ইনিও কিন্তু রাজপুত। তাহলে আকবরের রেভিনিউ মিনিস্টারের নাম কী ছিল? টোডরমল। এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে কোনো। এবং তিনি যে নতুন ল্যান্ড রেভিনিউ সিস্টেমের প্রবর্তন করেছিলেন তার নাম জাপ্তি। এতে কী করা হয়? প্রত্যেকটা জমি যেগুলো অগোছালো অবস্থায় ছিল সেগুলোকে পরিমাপ করার ব্যবস্থা করা হয়। বিগত বছরগুলো দেখে কোন জমির উর্বরতা কতটা, কোন জমির ফলন ক্ষমতা কতটা, তার উপর নির্ভর করে জমির রাজস্ব নির্ধারণ করা হয়। এবার বলছে দিস সিস্টেম ওয়াজ অলসো কল 10শালা সিস্টেম। 10শালা সিস্টেম কাকে বলা হতো? এই জাপ্তি সিস্টেমকে 10শালা সিস্টেম বলা হতো। কারণ প্রতি 10 বছরে টোটাল 10 বছর ধরে যে ফসল ফলানো হতো, তার 1/3 অংশ কী করা হতো? টোটাল 10 বছরে যে ফসল ফলানো হতো তার 1/3 অংশ রাজস্ব হিসাবে আকবর নিত, তাই তো? টোটাল ফলানো ফসলের 1/3 অংশ নিত, কিন্তু প্রতি বছরে না নিয়ে 10 বছর অন্তর। তাই একে 10শালা সিস্টেম, 10 সাল পর নিত বলে 10শালা সিস্টেমও বলা হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। জাপ্তি সিস্টেমের আর একটা নাম কি? 10শালা সিস্টেম কে প্রবর্তন করেছিল? এই সময় রেভিনিউ মিনিস্টার কে ছিল? পরপর কোশ্চেনগুলো বলে দিলাম। এবার বলছে দাউদ খান কাররানি, ভীষণ ইম্পর্টেন্ট। দাউদ খান কাররানি বাংলার রুলার ছিল। সে আকবরের কাছে পরাজিত হয় ব্যাটেল অফ তুকরয় বা তুকরয়ের যুদ্ধে। কত সালে? 1576 সালে। আকবরের জেনারেল, আকবর তো নিজে লড়াই করতে যাবে না, এত বড় রুলার, তার জেনারেল মুনিম খান এবং টোডরমল আকবরের হয়ে লড়াই করেছিল।
তাহলে রেভিনিউ মিনিস্টারের সাথে সেনাপতিও কে ছিল? টোডরমল। এবং সেখানে বাংলার যে রুলার দাউদ খান কাররানি পরাজিত হন এবং বাংলা চলে যায় মুঘলদের শাসনে বা মুঘলদের অধিকারে। তাহলে সর্বপ্রথম কোন রুলার যে বাংলাকে মুঘল সাম্রাজ্যের অধীনে এনেছিল? সর্বপ্রথম যে রুলার মুঘল সাম্রাজ্যের অধীনে এনেছিল সে হলো আকবর। মনে থাকবে। আর এই সালটা ইম্পর্টেন্ট নয়, তুকরয়ের যুদ্ধ তাও দিতে পারে WBCS এর জন্য। তুকরয়ের যুদ্ধ 1576 সালে হয়েছিল। একদিকে মুনিম খান টোডরমল আকবরের হয়ে, অপরদিকে দাউদ খান কাররানি। এই সময় বাংলায় কিন্তু 12 জন জমিদার ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল। কজন জমিদার? 12 জন। এই 12 জন জমিদারকে একসাথে বলা হতো 12 ভূঁইয়া। কি? 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়ারা কিন্তু আকবর, এই মুঘল সাম্রাজ্য যখন বাংলায় প্রতিষ্ঠিত হয় সেই আকবরের বিরুদ্ধে কোনোভাবে আকবরের মানে অধীনত্ব স্বীকার করতে রাজি হয় না। ফলে কি হয়, তাদের দমন করা একান্ত প্রয়োজন হয়ে পড়ে। তখন এই মুনিম খান কিন্তু এদের দমন করার ভীষণ চেষ্টা করে। এই চেষ্টার মাঝেই মুনিম খান একটা সময় মারা যায়। তখন এই দায়িত্ব পড়ে যোধাবাইয়ের ভাইপো মানে আকবরের মিনিস্টার মান সিংয়ের ওপর, জাতিতে রাজপুত। তখন কিন্তু এই মান সিং কী করেছিল? আকবরের হয়ে এই 12 ভূঁইয়াকে ডমিনেট করতে পেরেছিল, মানে পদোন্নত করতে পেরেছিল। তবে আর একটা জিনিস বলে রাখি, আমাদের বাঙালিদের কিন্তু অন্যতম ফেমাস ফেস্টিভ্যাল কি? দুর্গাপূজা। এই দুর্গাপূজা যেটা হয় সেটা বাংলায় কিন্তু প্রথম দুর্গাপূজা স্টার্ট করেছিল কিন্তু কংসনারায়ণ। কে স্টার্ট করেছিল? কংসনারায়ণ। ইনি কিন্তু একজন 12 ভূঁইয়ার ভূঁইয়া ছিলেন। 12 ভূঁইয়ার কে ছিলেন? ভূঁইয়া, মানে একজন জমিদার ছিলেন। এই 12 জন জমিদারের মধ্যে 12 ভূঁইয়া মানে কি? 12 জন জমিদার, তার মধ্যে একজন ছিলেন কে? কংসনারায়ণ, যে বাংলায় সর্বপ্রথম দুর্গা পূজার প্রচলন করেছিলেন। এবার বলছে লাস্ট কোশ্চেন, আকবর যখন দক্ষিণ ভারতের গন্ডোয়ানা প্রদেশ আক্রমণ করেছিল তখন অবশ্যই আক্রমণও করে, জয়লাভও করে। তখন কিন্তু সেখানকার রানী দুর্গাবতী সুইসাইড করেছিলেন। একমাত্র মহিলা যে আকবরের জন্য সুইসাইড করেছিলেন তিনি ছিলেন কুইন দুর্গাবতী অব গন্ডোয়ানা। 1564 সালে, ওই যে পেটিকোট গভর্নমেন্ট যখন জাস্ট শেষ হলো, 1564 সালে গন্ডোয়ানা প্রদেশ যখন আক্রমণ করে আকবর, তখন কিন্তু সেখানকার রানী দুর্গাবতী সুইসাইড করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ভালো লেগে থাকলে আশা করি একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, ভিডিওগুলো ভালোও যদি লাগে সেটা বিষয়েও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ কমিউনিকেশন করার আর কোনো কিন্তু রাস্তা নেই আমার সাথে, তাই তো? তাহলে আমি জানতে পারছি না, বুঝতে পারছি না তোমাদের ভিডিওগুলো আদৌ হেল্পফুল হচ্ছে কি না, বা কী ইমপ্রুভমেন্ট দরকার, বা ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, এবং নতুন কোনো ভিডিও কভার করতে হলে সেটাও জানিও। আর আরেকটা কথা বলতে চাই যে এই ভিডিওর নিচে, এটা তোমাদের জন্যই বলছি, যে সবাই অনেকেই হয়তো জানো, একটা রেড কালারের সাবস্ক্রাইব বটন দেখবে যখন ভিডিওটা প্লে হচ্ছে, তার নিচেই রয়েছে আমার চ্যানেলের নামের ঠিক পাশে। তো সেই রেড কালারের বাটনটা টিপে দাও। এতে কি হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হবে, কোনো টাকা লাগবে না। আর সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে যেই তুমি সাবস্ক্রাইব করবে তার ঠিক পাশে, তার ঠিক রাইট সাইডে একটা ছোট্ট করে তোমার ঘন্টার চিহ্ন দেখা যাবে। ওই ঘন্টার চিহ্নটা টিপলে দেখবে 3টে অপশান আসছে। সবার উপরে অপশানটায় নোটিফিকেশান অন হয়ে যায়। মানে নোটিফিকেশান অন ব্যাপারটা কি, আমি আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও দেব সম্পূর্ণ বিনামূল্যে, তুমি ইউটিউব খুললেই আমি যে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি সেই ইনফরমেশানটা পেয়ে যাবে। তাহলে কি হবে, কোনো ভিডিও তোমার স্কিপ হবে না, পরপর ক্রোনোলজিক্যালি তুমি ভিডিওগুলো দেখতে পারবে, খাতায় টুকতে পারবে, টুকে পড়াশোনা করতে পারবে। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি, দেখছো তো, কভার করার চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্ট, স্টেপ বাই স্টেপ, একটা দুটো তিনটে করে সাবজেক্ট ধরে ডিটেলে বলার চেষ্টা করছি। এবং বেশিরভাগ আমরা কিন্তু মানে গভীরে বেশি পড়বো না। আমাদের কাজ হচ্ছে এক্সামটাকে ওতরানো। কোনো বিষয়ে রিসার্চ ওয়ার্ক বা কোনো পেপারে রিসার্চ ওয়ার্ক করা আমার কাজ নয়। আমাদের কাজ কি? কাজ নয় তো? তাহলে আমাদের লক্ষ্যটাকে আমাদের ফুলফিল করতে হবে। ফুলফিল করার জন্য এটা আমাদের করা একান্ত প্রয়োজন, এক্সাম ওরিয়েন্টেডভাবে পড়াশোনা করা। এবার এক্সট্রা যে সমস্ত, দেখো ইতিহাস মানেই একটা বড় বিষয়,
বা সমস্ত কিছু বোঝা দরকার, না বুঝে আমরা পড়তে পারি না। মুখস্থ করলে ওই 1 সপ্তাহ মনে থাকবে, 2 সপ্তাহ ভুলে যাব এবং মুখস্থ করার সময় এফর্টটাও বেশি লাগবে। কিন্তু যখন আমি বুঝে মুখস্থ করব তখন কিন্তু আমাদের দীর্ঘদিন মনে থাকবে এবং চোখে ভাসবে, ফলে এমসিকিউয়েও আমরা উত্তর দিতে পারবো। তাই আমি মানে হিস্ট্রির মেন পয়েন্টগুলো বলার সাথে সাথে তোমাদের কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটাও বলে দেওয়ার চেষ্টা করছি, যেটুকুন জেনে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আজ আকবর পর্যন্ত রইল, কালকে আমরা জাহাঙ্গীর ভিডিও ধরবো। তো আজকে এই পর্যন্তই থাকুক। একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব হয়ে যাক চ্যানেলটায়।